হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা দেখবো বৃত্ত সম্পর্কে উপপাদ্য। বৃত্তটা কি, বৃত্তর মধ্যে কি কি জিনিস থাকে সেগুলো আমরা দেখবো। তা দেখা যাক কি কি আছে। দেখা যাক বৃত্ত, আগে আমাদের বৃত্ত জানতে হলে আমরা বৃত্ত বৃত্ত জিনিসটা কি, বৃত্ত কাকে বলছে, জ্যা কাকে বলছে, বৃত্ত চাপ কি, বৃত্তাংশ কি, বৃত্ত কলা কি, আর সম্মুখ কোণ কি, সেগুলো আমরা দেখবো। কোন বিষয়টা আগে আমরা আগে বৃত্তটা দেখবো। বৃত্ত কি, বৃত্ত অ্যাকচুয়ালি ধরো না কোনো একটা বৃত্ত বা বৃত্ত অ্যাকচুয়ালি কি, কোনো কিছু গোল জিনিসকে আমরা বৃত্তই বলি, তাই তো? কোনো কিছু জিনিসকে আমরা গোল জিনিসকে আমরা বৃত্ত বলি, গোলীয় বস্তু। এবার গোল জিনিস অ্যাকচুয়ালি বৃত্ত আর গোল জিনিসের মধ্যে পার্থক্য আছে। ধরো না একটা সরল রেখা টানা হয়েছে, এই সরল রেখার মধ্যে তুমি ভালো করে দেখতে পারো, এই মানে সরল রেখার মধ্যে যদি আমি একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু এরকম করি, বড় গায়ে 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 বিন্দু দিলে সেই বিন্দুগুলোকে আমি এরকম করে জুড়ে দিতে পারি, এই বিন্দুগুলোকে আমরা জুড়তে পারি। সেমভাবে একটা সরল রেখা কি হয়, অসংখ্য, একটা সরল রেখা যত বড় সরল রেখা হবে তার মধ্যে অসংখ্য কি থাকবে, বিন্দু থাকবে। তা বিন্দু নিয়ে হয়। তা ধরো নাও কোন একটা বৃত্ত কি, বৃত্ত হচ্ছে সেই রকম সরল রেখা, কিন্তু সেই সরল রেখাটার যে বৃত্ত কি বলছে, কোন একটা বৃত্ত, বৃত্ত কাকে বলছে, কোনো একটা ধরো না সরল রেখা যে অসংখ্য অসংখ্য কি হচ্ছে বিন্দু নিয়ে গঠিত, অসংখ্য বিন্দু নিয়ে গঠিত কোনো একটি সরল রেখা, অসংখ্য বিন্দু নিয়ে একটি সরল রেখা, ওই বৃত্তা ওই গোলীয় ওই সরল রেখা বা ওই যে অসংখ্য বিন্দু নিয়ে কোনো গোলীয় অসংখ্য বিন্দু নিয়ে কোনো গোলীয় সরল রেখা, কোনো গোলীয় রেখা তার একটা নির্দিষ্ট মাঝে একটা নির্দিষ্ট বিন্দুকে আমি ধরলাম, মাঝে একটা নির্দিষ্ট একটা বিন্দুকে ধরলাম। সেই নির্দিষ্ট বিন্দু থেকে ওই গোলীয় ওই যে গোলীয় যে রেখাটা না হয়েছে, যে গোলীয় রেখাটা না হয়েছে বা যে গোলীয় যে রেখাটা না, সেই গোলীয় রেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে। সেই বিন্দুদের মধ্যে সমান দূরত্ব বর্তমান থাকে, মানে ধরো না এই একটা বিন্দু এরকম নিয়ে নেওয়া পড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ধরো না এটা একটা এ বিন্দু বলছে, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এরকম আমি বলতে পারি। এটাকে কোনো একটা বিন্দুকে আমি মিডিলে একটা বিন্দুকে আমি ধরে নেওয়া নির্দিষ্ট করে, এই নির্দিষ্ট বিন্দু থেকে ওই যে গোলীয় সরলরেখাটা হয়েছে, গোলীয় সরলরেখা যে গোলীয় যে একটা জিনিস ছিল হয়েছে, তাদের মধ্যে কি হবে, সেই গোলীয় সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকবে। সেই বিন্দু থেকে এবং ওই যে গোলীয় বিন্দুর মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু নেওয়া হয়েছে, তাদের মধ্যে দূরত্ব সব জায়গায় কি হবে, সমান হবে। মানে এর থেকে এর দূরত্ব সমান, এর থেকে এর দূরত্ব সমান, এর থেকে এর দূরত্ব সমান, এর থেকে এর দূরত্ব সমান হবে। যদি দূরত্ব সমান হয় তাহলে সেই গোলীয় সরলরেখাকে আমরা কি বলা হবে, গোলীয় সরলরেখাকে আমরা বলবো বৃত্ত। মানে এর প্রতিটা জায়গা থেকে নির্দিষ্ট একটা কেন্দ্র আমরা ধরে নিচ্ছি বা বিন্দু ধরছি, সেই বিন্দুর সকল ক্ষেত্রে কি হবে, দূরত্ব সমান হবে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, বৃত্ত বলবো। ধরো না এরকম একটা জিনিস আমি গোলীয় জিনিসের ওখানে করলাম, এটাও তো আমরা ধরনের গোলীয় টাইপের। তাহলে এর ক্ষেত্রে ধরো না এখানে একটা বিন্দু আমি নির্দিষ্ট করে ধরলাম, কিন্তু এর তো সরলরেখা মানে কি, রেখা হলো অসংখ্য বিন্দু নিয়ে গঠিত। এখান থেকে যা দূরত্ব হবে, এখান থেকে এর মধ্যে দূরত্ব সেম হবে না। কারণ দূরত্ব সেম না হলে সেটাকে আমরা কি বলতে পারবো না, বৃত্ত বলতে পারবো না। সেটাকে আমরা বৃত্ত, এটা আমরা গোলীয় জিনিস আমি বলতে পারি, গোলাকৃতি আমরা বলতে পারি, এটা আমরা গোলাকৃতি বলতে পারি, কিন্তু বৃত্ত আমরা বলতে পারি না। বৃত্ত হতে হলে সেই গোলীয় সরলরেখার একটা নির্দিষ্ট বিন্দু ধরতে হবে। সেই নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার মধ্যে অবস্থিত অসংখ্য বিন্দুর মধ্যে দূরত্ব সমান হবে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো বৃত্ত। ঠিক আছে, তাহলে বৃত্ত জিনিসটা বুঝলে। এবার বৃত্তের মধ্যে তারপরে আমরা আসছি জ্যা। বৃত্তের মধ্যে আমরা আসছি তারপরে জ্যা। কোনো বৃত্ত অসংখ্য বিন্দু নিয়ে গঠিত, কোনো বৃত্ত অসংখ্য বিন্দু নিয়ে গোলীয় সরলরেখা নিয়ে তৈরি। ঠিক আছে, এই অসংখ্য বিন্দু নিয়ে যখন তৈরি, সেই অসংখ্য বৃত্তের উপর অবস্থিত, বৃত্ত সরলরেখার উপরে অবস্থিত অসংখ্য বিন্দু, সেই বিন্দুকে একটা বিন্দু থেকে আরেকটি বিন্দু পর্যন্ত, এরকম অসংখ্য একটা বিন্দু থেকে আরেকটি বিন্দুর মধ্যে দূরত্বকে আমরা কি বলা হয়, ধরো এটা ধরলাম বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, এরকম আমরা ধরতেই পারি।
তাহলে এই বিন্দুটাকে একটা বিন্দুকে আমি ওই বৃত্তের মধ্যে অবস্থিত অসংখ্য বিন্দুর মধ্যে একটা বিন্দুকে আমি ধরলাম, ধরে ওই বিন্দু থেকে অন্যান্য যেসব বিন্দু হয় তাদের মধ্যে দূরত্বকে কি বলা হচ্ছে, জ্যা বলা হচ্ছে। আর তাদের মধ্যে দূরত্বকে কি বলা হচ্ছে, জ্যা। এর মাঝখানে একটা বিন্দু হয়, তাহলে এখান থেকে আমি এপার থেকে এটা ধরতে পারি, এখান থেকে এ, এটা আমি ধরলাম জি ধরলাম, এটা এই বিন্দু, এপারে একটা বিন্দু, এটা তো কেন্দ্র ও ধরছি। তাহলে বলতে চাচ্ছি যে একটা বিন্দু থেকে একটা যে বিন্দু বৃত্তের সরলরেখার উপরে অবস্থিত, তুমি জানো বৃত্তের মধ্যে এখানে ধরো না, এখানে ধরো না, এখানে ধরো না, আমি বলতে বৃত্ত সরলরেখার উপরে অসংখ্য বিন্দু নিয়ে বৃত্ত সরলরেখাটা তৈরি হয়েছে। সেই বৃত্ত সরলরেখার মধ্যে একটা বিন্দুকে আমি নির্দিষ্ট করে ধরছি, সেই নির্দিষ্ট করে ধরে অন্যান্য যেসব বিন্দু আছে তাদের মধ্যে দূরত্বকে কি বলছে, তাদের মধ্যে দূরত্বকে সরলরৈখিক, দূরত্ব মানে কি, সরলরৈখিক, দূরত্ব মানে তোমার আঁকা বাঁকা না, দূরত্ব মানে হতে হবে সরলরৈখিক, মানে স্ট্রেট, বাঁকা পথ মানে সরলরৈখিক দূরত্বকে বলা হচ্ছে সেই বৃত্তের জ্যা। তাহলে ধরো না একটা বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে, এখান থেকে ধরো আমি একটা টানলাম, এখান থেকে ধরলাম এখানে টানলাম, এভাবে ধরতে পারি অসংখ্য আমার কি থাকতে পারে, জ্যা থাকতে পারে, এরকম আমার জ্যা থাকতেই পারে, তাই তো। ফির আমি এখান থেকে ধরো এটা টানলাম, এখান থেকে ধরলাম এটা টানলাম, অসংখ্য জ্যা হতে পারে। এই অসংখ্য জ্যার মধ্যে বৃত্তের সব থেকে বড় জ্যা হবে বৃত্তের ব্যাস, বৃত্তের কি, বৃত্তের ব্যাস, যেটা একটা বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত এক বিন্দু থেকে অপর বিন্দু যখন সরলরৈখিক দূরত্ব যখন বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যায়, যখন বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে সরলরৈখিকটা যায়, সেটাকে বলা হচ্ছে কি, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। এই বৃত্তকে এটাকে হচ্ছে বৃত্তের ব্যাস। দেখো এই বিন্দু থেকে এই বিন্দু, এটা কি আমরা অ্যাকচুয়ালি বলি সরলরৈখিক। বৃত্তের উপর অবস্থিত অসংখ্য বিন্দুর মধ্যে একটা বিন্দুকে নির্দিষ্ট করে ধরে অন্যান্য বিন্দুর মধ্যে, ওই বিন্দু থেকে অন্যান্য বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বকে আমরা বলি জ্যা। এটার মধ্যে এ থেকে জি এর মধ্যে দূরত্ব সরলরৈখিক দূরত্ব, কিন্তু এই সরলরৈখিক দূরত্বের মধ্যে কেন্দ্রের উপর থেকে গিয়েছে, এটাকে বলবো এটাকে আমরা কি বলবো, এটা এক ধরনের ব্যাস, এটাকে বলা হচ্ছে ব্যাস। ব্যাস কাকে বলা হচ্ছে, যে বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যে সরল রেখাটা টানা হচ্ছে সেটাকে আমরা বলছি ব্যাস। তা সব থেকে বড় জ্যা কোনটা হতে পারে তোমার দেখে মনে হয়, সব থেকে বড় দৈর্ঘ্যের জ্যা কোনটা হতে পারে, সব থেকে বড় দৈর্ঘ্যের জ্যা হচ্ছে তোমার ব্যাস হবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা তো সব থেকে বড় দৈর্ঘ্য কেন হচ্ছে বুঝেছি, আমি বলে দিচ্ছি যে কিভাবে হচ্ছে। তাহলে বৃত্তের মধ্যে অসংখ্য জ্যা থাকতে পারে, ঠিক আছে। এই পর্যন্ত বৃত্ত চাপ আমাকে কি বলছে দেখো, বৃত্ত চাপ, এই বৃত্ত ধরো একটা বৃত্ত তৈরি হচ্ছে, অসংখ্য কি আছে ওর মধ্যে, অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে, অসংখ্য বিন্দু আছে। বৃত্ত চাপ কি বলছে, বৃত্তের মধ্যে অবস্থিত অসংখ্য বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে আরেকটি বিন্দুর মধ্যে, এটা এ আর এটা বি ধরলাম, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে, একটা থেকে বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে যে যে বক্রীয়, যে বাঁকা বক্রীয়, বক্রীয় দৈর্ঘ্য কি বলা আছে, বক্রীয় দৈর্ঘ্য চাপ, এটা বক্রীয় দৈর্ঘ্য কি বলা আছে, বৃত্ত এক বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে বক্রীয় দৈর্ঘ্যকে, বক্রীয় মানে বাঁকা, দৈর্ঘ্যকে কি বলা হচ্ছে, বৃত্তের কি বলা হচ্ছে, বৃত্ত চাপ। এই এ থেকে বি পর্যন্ত এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলছি বৃত্ত চাপ। তা ধরো না এটা বৃত্ত আছে, এটা যদি এ থেকে বি এর বৃত্ত চাপ হয়, তাহলে এইটুকু যদি আমি কাটি, তাহলে এইটুকু অংশ পড়ে আছে না, এইটুকু অংশ যদি আমরা দেখাও, ধরো আমি এইটুকু আমি কেটে নিলাম, এখান থেকে আমি এটাও কাটলাম, যেদিকে এটাও কাটলাম এইটুকু পড়ে আছে, তো এই অংশটুকু এখান থেকে এটা, তবে তো একটা আরেকটা চাপ, তাহলে একটা অংশ কাটলে আরেকটা বৃত্ত চাপ আমরা পাচ্ছি, মানে বৃত্তের একটা বৃত্তচাপ কাটলে আরেকটা বৃত্তচাপ পাচ্ছি। এবার বৃত্তচাপের মধ্যে কোনো একটা বৃত্তচাপ বড় হবে আর কোনো একটা বৃত্তচাপ ছোট হবে, তাহলে বড় চাপকে বৃহৎ বলা হচ্ছে, আর এটা হচ্ছে এবার ছোট, এটা হচ্ছে ছোট বৃত্তচাপ, আর এটা হচ্ছে বৃহৎ বৃত্তচাপ হতে পারে, বৃহৎ বৃত্তচাপ, ঠিক আছে। এবার বলছে বৃত্তাংশ কি, বৃত্ত অংশ কি, বৃত্ত অংশ হচ্ছে একটা এক বিন্দু থেকে বৃত্ত চাপ এ থেকে বি এর যে বাঁকা পথটা, ওটা হচ্ছে বৃত্ত চাপ বলা হচ্ছে। এর মধ্যে দুটো অংশ, একটা ছোট অংশ হবে, একটা বড় অংশ হবে, এখান থেকে এটাকে আমি পি দিলাম, তাহলে বি চাপ, এ বি বৃত্তচাপ, এটা বলতে হয় চাপ, এইভাবে লেখা হয়। আর একটা আছে এ পি বি বৃত্তচাপ, মানে এখান থেকে পুরো জিনিসটাকে এখানে আমি একটা নাম দিলাম, নাম দিলে এ বি মানে এটাকে বলা হচ্ছে, আর এখান থেকে এই পুরো জিনিসটাকে একটু কি বলা হচ্ছে, এই চাপটাকে তাই আমি এপিবি নাম দিয়েছি, তুমি চাপ কিছু নাম দিতে পারো, সেটা নয়। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ। এবার বৃত্তাংশ কি বলছে, বৃত্ত অংশ হচ্ছে বৃত্তচাপ, যে বৃত্তচাপ হয়েছে, বৃত্তচাপের এক বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে বক্রীয় যে দৈর্ঘ্যকে বলা হচ্ছে বৃত্তাংশ, বৃত্তচাপ। আর বৃত্তাংশ কি বলছে, এক বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে যে
বৃত্ত অংশ এবং সেই সাথে সাথে ওই বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে পুরো সরলরেখার দৈর্ঘ্য যতটা অংশ নিচ্ছে, যতটা এই যে অংশটা নিচ্ছে এটাকে বলা হচ্ছে বৃত্ত অংশ, বৃত্তাংশ হয়ে যায়। তো যখন বৃত্ত চাপ ছোট বৃত্ত চাপ হলে তা বৃত্তাংশ কি হবে, ছোট হবে। বড় বৃত্ত চাপ হলে কি হবে, বড় বৃহৎ হবে। এর মধ্যে বড় ছোট এটা হবে, ঠিক আছে। বৃত্ত কলা কি বলছে, এটাকে ভালো লাগবে বৃত্ত কলাটাই। বৃত্ত কলা হচ্ছে, ধরো না এখান থেকে আমি একটা দৈর্ঘ্য টানলাম, এটা বৃত্ত ভাবলাম। এই যে বৃত্তটা আমি করলাম এরকম গোল, এটা একটা কেন্দ্র থাকবে, বৃত্তর কেন্দ্র থাকবে। আর বৃত্তর কেন্দ্র থেকে বৃত্তের উপরে সরলরৈখিক দৈর্ঘ্য কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে বলা হচ্ছে ব্যাসের হাফ হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ, বৃত্তের দুটি যদি ব্যাসার্ধ থাকে, দুদিকে যদি ব্যাসার্ধ না হয়, দুটো ব্যাসার্ধ আমি টানলাম, দুটো ব্যাসার্ধ এটা উপর নামলাম, একটা ব্যাসার্ধ এ আর এটা বি। দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ, দুটো ব্যাসার্ধ ভালো করে বুঝবে, দুটো ব্যাসার্ধ, বৃত্তের দুটো ব্যাসার্ধ ও এ এবং ও বি, দুটো ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ, দুটো ব্যাসার্ধের মাঝখানে যে বৃত্তচাপ থাকবে এটা হচ্ছে বৃত্তচাপ। সেই বৃত্তচাপের মধ্যে যতটুকু অংশ আছে, যতটুকু বৃত্তাংশ আছে, যতটুকু বৃত্ত অংশ আছে, মানে দুটো এই যে বৃত্ত অংশ আছে এটাকে বলা হচ্ছে বৃত্ত কলা। এটাকে বলা হচ্ছে বৃত্ত কলা। আর বৃত্তাংশ বুঝতে হচ্ছে বৃত্ত অংশের মধ্যে তোমার কিন্তু ওখানে কোনো ব্যাসার্ধ না হচ্ছে, কিন্তু বৃত্ত কলার মধ্যে দুটো ব্যাসার্ধ না হচ্ছে, ব্যাসার্ধ। তাহলে এপারে যদি বৃত্ত কলা হয়, এপারেও একটা বৃত্ত কলা হবে। এপার থেকে একটা বৃত্ত কলা হতে পারে না, এখানটা একটা বৃত্ত কলা। এটা হচ্ছে ছোট বৃত্ত কলা, এটা হচ্ছে বড় বৃত্ত কলা। সেই হিসেবে এটা হচ্ছে বড় বৃত্ত কলা, এটা ছোট বৃত্ত কলা। তাহলে দুটো ব্যাসার্ধ নেবো এবং যে বৃত্ত চাপ থাকবে সেই জিনিসের বৃত্ত অংশকে সেই বৃত্ত অংশকে বলা হবে বৃত্ত কলা। ঠিক আছে, বৃত্ত কলা। এবার আমরা দেখবো যে সম্মুখ কোণ কি বলছে। ধরো না এ একটা ত্রিভুজ এঁকেছি আমি, এ বি সি, ঠিক আছে। এবার দেখো এ বি এই বাহু বিপরীতে কোন আছে, এই কোণটা। বি সি বাহুর বিপরীতে এই কোণটা আছে, এ সি বাহুর কোণ আছে, উল্টো দিকে এই কোণ আছে, এই কোণটা। মানে কোনো বাহুর উল্টো সাইডে কোনো একটা বাহু নেওয়া হয়েছে, সেই বাহুর উল্টো সাইডে, ধরো না এ বি বি সি, বি সি বাহুর উল্টো দিকে কোন আছে, এ কোণ। তাহলে এই বিসি বাহুর সম্মুখ কোণটা হবে এই কোণটা, এ কোণটা। আবার এসি বাহুর সম্মুখ কোণটা হবে বি কোণটা। আবার এ বি সম্মুখ কোণটা হবে এটা। মানে সম্মুখ মানে তার উল্টো সাইডে যে বাহুটা আছে তার উল্টো সাইডে যে কোণটা হচ্ছে সেটাই হচ্ছে তার সেই বাহুর সম্মুখ কোণ। ঠিক আছে, এটুকু জানলে এবার তারপরে আমরা দেখবো যে জিনিসটা কি আছে অঙ্কের মধ্যে। ঠিক আছে, এবং এর মধ্যে কিছু তোমার জানতে হবে যে জিনিসগুলো কি, বৃত্ত অংশের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি নোটটা লিখছি। তাহলে দেখো জিনিসগুলো, এটাকে তোমরা লিখে রাখবে যে বৃত্ত কি, বৃত্ত জ্যা, বৃত্ত চাপ, বৃত্তাংশ, বৃত্ত কলা, সম্মুখ কোণ বুঝলে। এবার আমি কিছু নোট লিখে দেবো, সেটাকে দেখো। ঠিক আছে, এবার দেখবে আমি যে নোটগুলো লেখালাম, যে 1 2 করে যেগুলো লেখালাম, বোর্ড ছোট বলে আমি মুছে ফিরে আমি 6 থেকে লিখেছি। একে যে বলা ছিল, কি বলা ছিল যে বলছে বৃত্তের অসমান দৈর্ঘ্যে, যদি দুটো জ্যা থাকে, দুটো দেখি এটাকে আমি মুছি, যে দুটো যেন আমি বৃত্তের এখানে দেখাচ্ছি, যেন দুটো একটা বৃত্ত নিলাম, একটা বৃত্তের দুটো অসমান জ্যা নিলাম, একটা জ্যা নিলাম, একটা বৃত্তের দুটো অসমান জ্যা নিলাম, একটা জ্যা আর একটা ছোট জ্যা নিলাম, হয়েছে। এরা যে কেন্দ্র, যে সম্মুখ কোণ, যদি আমি এটাকে জুড়ি, এটাকে আমি যদি সম্মুখ কোণ হচ্ছে, এটা যদি আমি জুড়ি কেন্দ্রের সাথে যদি আমি জুড়ি, সম্মুখ কোণ হচ্ছে না, এটার নাম দিলাম এ বি
এটার নাম দিলাম সিডি। তাহলে এ বি যায় যা কোণের মান, সম্মুখ কোণের মান এটা, আর সিডি যায় সম্মুখ কোণের মান হচ্ছে এটা। তাহলে এরা দুজনে কখনো সমান না, দুটো কোণের মান কখনো সমান, সম্মুখ কোণের মান কখনো সমান হবে না। দ্বিতীয় ক্ষেত্রে কি রাখা হয়েছে, দুটি যদি সমান জ্যা থাকে, দুটো যদি সমান দৈর্ঘ্যের জ্যা থাকে তাহলে দুটো না সমান কি হবে, দুটো যদি সমান দৈর্ঘ্যের যদি জ্যা থাকে তাহলে কি করবে, সম্মুখ কোণ কি হবে, সম্মুখ কোণ সমান হবে। ঠিক আছে, এটা বলেছে। 3 নম্বরে কি বলেছে, যে যদি যে বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা হয়, দুটো যদি সমান দৈর্ঘ্যের জ্যা হয়, এই একটা জ্যা আর এই একটা জ্যা যদি সমান দৈর্ঘ্যের হয়ে থাকে, তাহলে তারা যে বৃত্তচাপ করবে তাদের বৃত্তচাপও সমান হবে। এ বি, এটা সি দিলাম, এটা সি ডি ই এফ দিলাম, হয়েছে। এটাকে দেখো, এ বির মান আর ডিই এর মান যদি সমান হয়, এদের দ্বারা গঠিত যে বৃত্তচাপ, এদের বৃত্তচাপ হচ্ছে এসিবি, আর এর বৃত্তচাপ হচ্ছে বিএফই, এদের বৃত্তচাপ কি হবে, সমান হবে। এটাই বলেছে যে দুটো যদি সমান দৈর্ঘ্যে যদি দেওয়া হয় তাহলে বৃত্তচাপ কি হবে, সমান হবে। ঠিক আছে, এটুকুই বলেছে। আবার কি বলছে 4 নম্বরে, তোমার 4 নম্বরে বলছে যে সমান সমান বৃত্তের, জানারা বলছে যে সমান সমান বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন। এটা যেটা আগেই বললাম। 5এরটা বলছে বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে যদি সমান সম্মুখ কোণ উৎপন্ন করে তবে ওই জ্যাগুলির দৈর্ঘ্য সমান। যেটাকে আবার ঘুরিয়ে বলেছে, যে বলছে সমান দৈর্ঘ্যের যদি কোনো জ্যা থাকে, সমান ধরে নাও কোনো বৃত্তে অসংখ্য জ্যা আছে, এই জ্যাগুলি যদি কেন্দ্রের সম্মুখ কোণ যদি সমান হয়, প্রতিটা জ্যায়ের যদি সম্মুখ কোণ সমান হয়, এর মান যদি সমান হয়ে থাকে, তাহলে এই জ্যাগুলির কি হবে, জ্যাগুলোর দৈর্ঘ্য সমান হবে। 6 নম্বরে কি বলছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব। 3টি সমরেখ না, এবার 5এরটা কি বলছে, 3টি অসমরেখ এটা হচ্ছে তোমার 7এরটা। 6এরটা বলছে 3টি অসমরেখ বৃত্তে 3টি অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব। যেটা এর আগেরটা বলেছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটা বিন্দু অসমরেখ মানে একই রেখার মধ্যে অবস্থান, এই একটা রেখার মধ্যে এরা দুজনে সরলরেখার অসমরেখা মানে হচ্ছে সরলরেখার মধ্যে অবস্থানে। 3টে যদি অসমরেখা বিন্দু থাকে তাহলে এই 3টে অসমরেখা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব। কিভাবে সম্ভব, এটাকে যদি আমি সমদ্বিখণ্ডক করি এখানে ছেদ করবে, এটাকে যদি আমি সমদ্বিখণ্ডক করি এখানে ছেদ করবে, এই পয়েন্টটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে বৃত্ত। এটাকে যদি আমি ধরে আমি বৃত্ত চাপ নিয়ে থাকি তাহলে আমরা এটাকে বৃত্ত আমরা আঁকতে পারি। এটা যে 3টে অসমরেখা বিন্দু নিয়ে আমরা কি করতে পারি, একটা বৃত্ত আঁকতে পারি। তারপরে বলেছে 3টে সমরেখ মানে 3টে সমরেখা মানে একই সরলরেখার উপর অবস্থিত, একটা বিন্দু দিয়ে আমরা বৃত্ত অঙ্কন করা সম্ভব না। কারণ বৃত্ত অঙ্কন করতে আমরা এই বিন্দু ধরি তাহলে এর উপরে বৃত্ত হবে, এর উপর বৃত্ত হবে, বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন মানে একটা বৃত্ত আঁকা সম্ভব নয়। ঠিক আছে, আবার কি বলছে, একটি বৃত্তের কেন্দ্র না দেওয়া থাকলে তার কেন্দ্র বার করতে পারি। একটি বৃত্তের কেন্দ্র না থাকলে, যেন আমি একটা বৃত্ত অঙ্কন করেছে, এই একটা বৃত্ত দিয়েছে, এর কেন্দ্র আমার বলে দেয়নি, বলেছে এর কেন্দ্রটা কি, তাহলে কেন্দ্র আঁকতে কি পারি, যদি আমি ধরি এই একটা বিন্দু এর থেকে এর দূরত্ব আর এর থেকে এর দূরত্ব যদি করি, আর এ বি সি, এ বি যদি আমি সমদ্বিত খণ্ড করে এটা করবে, সি বি সি যদি আমি সমদ্বিত খণ্ড করে এটা ছেদ করবে, করলে যে পয়েন্টটা শেষ হবে সেটা হবে কি হবে, বৃত্তের কেন্দ্র হবে। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হবে। একটি বৃত্তচাপ থেকে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি। একটি বৃত্তচাপ থেকে আমরা বৃত্ত অঙ্কন কিভাবে করবো, ধরো এই একটা বৃত্তচাপ মানে এটা বৃত্তচাপ আছে, এর থেকে আমরা বৃত্ত কিভাবে অঙ্কন করব। তাহলে এই বৃত্তচাপের মধ্যে অসংখ্য কি আছে, বিন্দু আছে। আমি একটা 3টে বিন্দু হচ্ছে, এই 3টে, ঠিক আছে, 3টে বিন্দু ধরলাম এ বি সি। এবার আমরা সরলরেখা টানবো, সরলরৈখিক টানবো। এই সরলরৈখিক ট্র্যাক আমি যদি লম্ব মানে সমদ্বিখণ্ডিত করতে পারো, অবশ্যই সমদ্বিখণ্ডিত করলাম।
সমদ্বিখণ্ড যেখানে কি হবে, কেন্দ্র পাবো, কেন্দ্র ধরলে এখান থেকে যেমন চাপ নিলে আমরা কি করতে পারবো, একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে যদি আমরা বৃত্ত চাপ বলে দেয়, আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো কি পারবো না? বৃত্ত অঙ্কন করতে পারবো। আবার যদি যদি আমার বৃত্ত বলে দেয়, বৃত্তর কেন্দ্র অঙ্কন করতে পারবো কি পারবো না? বৃত্ত অঙ্কন আমরা কেন্দ্র অঙ্কন করতে পারবো। বৃত্তের বৃহত্তম জ্যা ছাড়া যে কোনো জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। মানে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে গিয়েছে এটা ছাড়া বৃত্তের উপরে যে কোনো জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওই জ্যায়ের উপরে যদি আমি লম্ব টানি, সেই লম্ব যদি টানা যায় তাহলে এটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ড মানে হাফ করে দিতে পারি, এর মান আর এর মান সমান, এটা আমরা বলেছি। ঠিক আছে, এই যে আমি 10টা পয়েন্ট লাগালাম, এটাকে অবশ্যই ভালো করে বুঝে থাকবে এবং এর কিছু এর যখন অঙ্কগুলো করবো সেগুলো কাজে আসবে, সেগুলো আমি এটা টকালাম। ঠিক আছে, এবার আমি দেখবো অঙ্ক কি আছে সেগুলো দেখবো। ঠিক আছে, অঙ্ক আমার জানা কোষে দেখি 3-এর 1টা আমরা দেখবো, 3 কোষে দেখি 3 এ দেখবো 3.1। বৃত্তের অঙ্কগুলো অবশ্যই ভালো করে করো, এই প্রথম ক্লাস হচ্ছে বৃত্তের অঙ্ক, এগুলো ভালো করে বুঝে থাকো, এরপরে বৃত্তের অনেক অঙ্ক আছে সেগুলো এর উপরে নির্ভর করবে। তাহলে কোষে দেখি 3.1, এটা শর্ট কোশ্চেন আছে, এগুলো ভালো করে দেখবে। কি হচ্ছে দেখো, ড্যাশ চিহ্ন আছে একটা 2-এর দাগে, না যদি 1-এর দাগের উপরে থাকে, যদি 1-এর দাগে শর্ট কোশ্চেন থাকে, কি বলেছে পাশে ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশে অবস্থিত। তাহলে বৃত্তাংশ আমাকে জানতে হবে, এটা বলেছে ওখানে ছবি দিয়েছে, এখানে বলে দিয়েছে এটা কেন্দ্র ও PBQCA বলছে APQ, তাই তো নাকি PAQ মানে এই সাইডটা দেখাচ্ছে, PAQ মানে এই সাইডটা, এই বৃত্তাংশে মানে এটা বৃত্তাংশ, তাহলে এখান থেকে এটা এই বৃত্তাংশ, এপারের বৃত্তাংশ অবশ্যই কোন কোন ব্যাসার্ধ অবশ্যই সেটা দেবে। তাহলে এখানে কোন কোন ব্যাসার্ধ আছে, AO আর কি আছে OC, এই দুটোই আছে না, এই দুটোই আছে। এটা যদি বলি তাহলে এটাও OP এই বৃত্তাংশ আছে, আবার এই বৃত্তাংশ আছে, OQ এই বৃত্তাংশ আছে, এই বৃত্তাংশ আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই মধ্যে মেন দুটো কি আছে, OA আর OC। ঠিক আছে, এবার আমরা এটা হচ্ছে 1-এর দাগে হয়ে গেল, এবার আমরা 2-এর দাগে দেখব। দুইয়ের দাগের কি বলছে দেখো, একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে, একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে, কি হবে, একটি বৃত্তের অসংখ্য বিন্দু আছে, একটি বৃত্তের অসংখ্য বিন্দু বলে ড্যাশ, একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। তাহলে একটি বৃত্তের অসংখ্য বিন্দু আছে, কারণ আমি বলেছি যে বিন্দু তৈরি হবে মানে বৃত্ত তৈরি হলে অসংখ্য বিন্দুগুলো আমরা যদি সাইকেলের মধ্যে যোগ করে দেবো তো আমরা কি পাবো, বৃত্ত পাবো, তাই তো। তাহলে রেখা হতে গেলে আমার বিন্দু লাগবে, তাহলে কি হবে, অসংখ্য, এটার হয়ে যাবে অসংখ্য বিন্দু আছে। বৃত্তের বৃহত্তম জ্যা অবশ্যই ব্যাস, 2-এরটা যেটা বলেছি বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্তি করে। ধরো না কি বলছে, এটা বৃত্ত, জ্যা বৃত্তাকার মানে এটা জ্যা বৃত্তাকার ক্ষেত্র মানে কি ভিতরের অংশটা, ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত বৃত্তাংশ বিভক্ত, একটা বৃত্তাংশ বিভক্ত করে, তাই তো, বৃত্তাংশ হবে এটা 3-এরটা, যেটা 2-এর 3-এরটা। 4-টা কি হচ্ছে, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী,
বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী, তাহলে কেন্দ্র 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 বিন্দুগামী হবে, কেন্দ্র বিন্দু বৃত্তের সমস্ত ব্যাস কি হবে, যদি আমি কেন্দ্র কেন্দ্র ছাড়া কি ব্যাস হবে, সমস্ত ব্যাস কি হবে কেন্দ্র দিয়ে যাবে, তবে এটা কি হবে কেন্দ্র, তাহলে সমস্ত ব্যাস কেন্দ্র দিয়ে যাবে। বৃত্তের দুটি বৃত্তাংশ সমান হলে, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপের দুটি দৈর্ঘ্য সমান হবে। দুটি বৃত্তাংশ সমান হলে তাহলে তাদের কি হবে, বৃত্তচাপ সমান হবে না। এই যে বৃত্তাংশ এরকম ভাগ করলাম, এর মান আর এর মান যদি সমান হয় তাহলে এই যে চাপ আর এই যে চাপ সমান তো হবে না, এই বৃত্তচাপ কি হবে সমান হবে। একটি বৃত্তাকার ক্ষেত্রে একটি কি হচ্ছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ। এই বৃত্তকলাটা ভালো করে বুঝি, বৃত্তকলাটা কি বলছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ, এই যে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসের সীমাবদ্ধ অঞ্চল, দুটি ড্যাশের মাধ্যমে ব্যাসার্ধ হবে, কারণ দুটো ব্যাসার্ধ না হলে কি হবে, এই যে এটা কি বৃত্তকলা হবে না, এই যে জিনিসটাকে বলা হচ্ছে বৃত্তকলা হতে গেলে দুটো কি হবে ব্যাস চাই আর একটা হবে বৃত্তচাপ চাই, তাহলে ওটা কি হবে ব্যাসার্ধ হবে। বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখার দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। কি বলেছে, বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখা দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। ভালো করে বুঝে বলেছে, বৃত্তে এই যে বৃত্তটা আছে, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও বাইরের কোনো বিন্দু কেন্দ্রের সংযোগ সরলরেখার দৈর্ঘ্য, বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখার দৈর্ঘ্য, কেন্দ্র এখান থেকে সরলরেখার দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা, ব্যাসার্ধ মানে এতটুকু, এটা ও, এটা এ দিলাম, এটা দিলাম বি, তাহলে এখান থেকে বিন্দু থেকে এই যে সরলরেখার দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ থেকে দৈর্ঘ্য অপেক্ষা কি হবে বড় হবে, মানে এর থেকে এর মান অবশ্যই বড় হবে, তবে এটা ছোট, এটা এইটুকু মান, এটা তো বেশি মান, তাহলে এটা কি হবে বড় হবে। ঠিক আছে, এবার হলো 3 নম্বর, পেন্সিল স্কেল পেনের কমার সাহায্যে একটি বৃত্ত এঁকে তার জ্যামিতি তৈরি করি, সেটা ঠিক আছে। এবার বলছে 4-এর দাগে যেগুলো বলছে সত্য না মিথ্যা, কি বলছে, বৃত্তের একটি সমতলিক চিত্র, এটা হবে সত্য, এটা বৃত্তের সমতলিক চিত্র, সমতল না, বৃত্তটি সমতলিক চিত্র মানে এটা সমতলের উপরে তো গোল করা হচ্ছে, এটা সমতলের উপরে তো গোল করা হচ্ছে, এটা হলো সমতলিক চিত্র। বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র, বৃত্তাংশ মানে এই যে বৃত্তকে যদি আমি দুটো ভাগে ভাগ করি তাহলে এটা অংশ আর এটা অংশ, তো বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র মানে সমান ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র অবশ্যই সমান, বৃত্তকলা মানে এটা, আর এখানে তোমার এটাকে বৃত্তকলা বলে, এটা সমতলিক ক্ষেত্র। যা একটি সরল রেখাংশ অবশ্যই বক্রাংশ হবে না, যা কি হবে সরল রেখা হতে হবে, এটাও সত্য হবে, তাই তো। চাপ একটি সরলরেখা, চাপ একটি সরলরেখা, এটা মিথ্যা হবে, কারণ চাপ তো এরকম বক্রপথ হয়, চাপ কি বক্রপথ, এটা কি হবে বৃত্ত। 5-এরটা যেটা 4 থেকে 5-এরটা কি হবে, চাপ একটি সরলরেখাংশ নয়, মিথ্যা হবে। একটি বৃত্তের অসীম সংখ্যক একই দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যে যে আছে, সসীম মানে সীমাবদ্ধ, এটাও মিথ্যা হবে। সসীম মানে ধরো না এই একটা বৃত্তে এটা সসীম কি আছে, সসীম সংখ্যক একই দৈর্ঘ্যে যা থাকে, হ্যাঁ সসীম হতেই পারে, অসীম হবে না। একটি এটা সত্য হবে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বলছে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে আঁকা যায়, ফিরে যদি বড় ব্যাসার্ধ এখানে আঁকা যায়,
এখানে যদি বড় ব্যাসার্ধ আঁকা যায় তাহলে অসংখ্য একটা বিন্দু নিয়ে অসংখ্য কি হয়, বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বিন্দু আঁকা সম্ভব। কিন্তু এখানে বলেছে একটা বৃত্ত আঁকা সম্ভব, তাহলে এটা কি হবে, মিথ্যা। এটা হবে মিথ্যা, যেটা হবে 7টা। এবার 8টা কি হবে, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়। দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কি হয়, সমান হয় না। ধরো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এটা যদি সর্বসম হয় তাহলে এদের মধ্যে কি হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে না, এর অবশ্যই বড় হবে, এর বড় হবে আর এর ছোট হবে, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে, এই যে কোষে দেখি 3.1 এর এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন অঙ্ক, এগুলোকে অবশ্যই ভালোভাবে তোমার বুঝতে হবে। যেগুলো একটা প্রথমবারে করলাম ওগুলো বুঝতে হবে, ওগুলো যদি না ভালো করে বুঝে থাকো তাহলে এই জিনিসগুলো তুমি বুঝতে পারো, যে নোটগুলো দেখালাম বা বৃত্ত চাপ কি, বৃত্তাংশ কি, বৃত্ত কলা কি, জ্যা কি, এগুলো তোমার বুঝতে হবে। সেই অনুযায়ী শর্ট কোশ্চেন এগুলো ছিল। তাহলে 3.1 করলাম, এরপরে আমার 3.2 এর কোশ্চেন দেখি 3.2 এর অঙ্কগুলো দেখবো এবং কিছু উপপাদ্য আছে সেগুলো দেখবো নেক্সট ভিডিওতে। আজকের এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ সবাইকে।